আসসালামু আলাইকুম। জীবনের সেরা মুহূর্তগুলো নিয়ে যদি একটু ভাবা যায় সেগুলো ঠিক কখন আসে? যখন আমরা হয়তো ছুটির দিনে সোফায় আরাম করছি তখন, নাকি যখন কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে মানে চারপাশের আর কোনো হুঁশই থাকে না? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রসঙ্গে হাঙ্গেরীয় আমেরিকান একজন মনোবিজ্ঞানী আছেন, মিহালি চিকসেন্টমিহালি। ওর একটা যুগান্তকারী বই আছে, ফ্লো, দ্য সাইকোলজি অফ অপটিমাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বিখ্যাত বইটা। এই বইটা তো ব্যাপক সাড়া ফেলেছিল, কারণ এটা একদম ঠিক এই প্রশ্নটা নিয়েই কাজ করে। আজকের আলোচনায় আমরা এই বইয়ের সোর্সগুলো ঘেঁটে দেখব কিভাবে একটা কাজের মধ্যে পুরোপুরি ডুবে গিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়। হুম। মূল বিষয়টা হলো, সুখ আসলে কোনো লটারির টিকিট নয় বা অনেক টাকা দিয়ে কেনা জিনিসও নয়। এটা আমাদের চেতনারই একটা নিয়ন্ত্রিত অবস্থা। ঠিক। আর এখানেই বইটা আমাদের সুখ নিয়ে যে গতানুগতিক ধারণা তাকে একদম নাড়িয়ে দেয়। আমরা ভাবি জীবনে সবকিছু পেয়ে গেলেই বোধহয় সুখী হওয়া যায়, কিন্তু চিকসেন্টমিহালি বলছেন ব্যাপারটা ঠিক উল্টো। তাই হ্যাঁ, ওর একটা দারুণ কনসেপ্ট আছে, সাইকিক এনার্জি বা মানসিক শক্তি। মানে আমাদের মনোযোগ বা অ্যাটেনশনই হলো সেই শক্তি। আচ্ছা, যখন আমাদের মনে হাজারটা চিন্তা একসাথে ঘোরে, মনোযোগটা ছিটকে বেড়ায়, তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়। একে উনি বলেছেন সাইকিক এন্ট্রপি। সাইকিক এন্ট্রপি, দারুণ শব্দ। হ্যাঁ, এই অবস্থাতেই আমরা উদ্বেগ, একঘেয়েমি বা বিষণ্ণতা অনুভব করি। কিন্তু যখন আমরা এই পুরো মানসিক শক্তিটাকে একটা নির্দিষ্ট দিকে চালিত করতে পারি, তখনই মন শান্ত হয়, একটা শৃঙ্খলা আসে। আর এই অবস্থাই হলো ফ্লো। একদম, এটাই ফ্লো। আচ্ছা, তাহলে এই যে ফ্লো অবস্থাটার কথা বলা হলো, এটা আসলে ঠিক কেমন অনুভূতি? নিশ্চয়ই এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আছে। কারণ আমরা অনেকেই হয়তো জীবনে কখনো না কখনো এই অনুভূতিটা পেয়েছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি যে ওটা কী ছিল। একদম ঠিক পয়েন্ট। চিকসেন্টমিহালি হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিয়ে এই অভিজ্ঞতার কিছু সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করেছেন। মোট ৮টা বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন। ৮টা? হ্যাঁ, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে কাজটা করা হচ্ছে সেটা আমাদের সাধ্যের মধ্যে একটা চ্যালেঞ্জ হতে হবে। মানে কাজটা খুব সহজ নয়, কিন্তু এতটাই কঠিনও নয় যে অসম্ভব মনে হবে। যেমন? যেমন ধরুন, একজন দাবা খেলোয়াড় যদি তার চেয়ে সামান্য ভালো কারো সাথে খেলেন, তাহলে চ্যালেঞ্জটা উপভোগ্য হবে। কিন্তু যদি একজন গ্র্যান্ডমাস্টারের সাথে খেলতে বসেন, তাহলে তো শুরুতেই হেরে যাওয়ার ভয়ে উদ্বেগ কাজ করবে। ঠিক। আবার যদি একদম নতুন কারোর সাথে খেলেন, তাহলে তো কোনো মজাই নেই, বোরিং লাগবে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয়টা হলো পূর্ণ একাগ্রতা। যখন কেউ ফ্লো অবস্থায় থাকে, তার মনোযোগ সম্পূর্ণভাবে ওই কাজের উপর নিবদ্ধ থাকে। বাইরের কোনো শব্দ বা চিন্তা তাকে আর বিরক্ত করতে পারে না। এর সাথে সম্পর্কিত তৃতীয় বৈশিষ্ট্যটা হলো স্পষ্ট লক্ষ্য। মানে প্রতিটা মুহূর্তে কি করতে হবে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকে। যেমন একজন রক ক্লাইম্বার জানেন তাকে ঠিক কোন পাথরটা ধরতে হবে। ঠিক তাই। বা একজন সার্জন জানেন পরবর্তী পদক্ষেপটা কি হবে, কোনো দ্বিধা থাকে না। আর এর সঙ্গে নিশ্চয়ই এটাও জড়িত যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা সাথে সাথেই বোঝা যায়। ঠিক ধরেছেন, এটাই চতুর্থ বৈশিষ্ট্য, তাৎক্ষণিক ফিডব্যাক। একজন গিটারিস্ট একটা কর্ড বাজালে সাথে সাথে বুঝতে পারেন সুরটা ঠিকঠাক লাগলো কিনা। বা একজন লেখক একটা বাক্য লেখার পরেই অনুভব করতে পারেন ওটা কি মনের মতো হলো নাকি হলো না। একদম, এই ফিডব্যাক লুপটা খুব জরুরি। এই চারটি যখন একসাথে কাজ করে, তখনই বাকি বৈশিষ্ট্যগুলোও চলে আসে। যেমন গভীর সম্পৃক্ততা তৈরি হয়, যেখানে দৈনন্দিন জীবনের সব দুশ্চিন্তা বা হতাশা কিছুক্ষণের জন্য মন থেকে উধাও হয়ে যায়। এটা আমার সাথে প্রায়ই হয় যখন কোনো অডিও এডিট করি। এতটাই ডুবে যাই যে রাতের খাবার খাওয়ার কথাও ভুলে যাই। আর নিজের সম্পর্কে যে একটা সারাক্ষণের সচেতনতা কাজ করে সেটাও যেন চলে যায়। কি রকম? মানে আমাকে কেমন দেখাচ্ছে বা আমি কাজটা ঠিক করছি তো, এইসব ভাবনা মাথায় আসে না। এটাই হলো ষষ্ঠ আর সপ্তম বৈশিষ্ট্য। একটা অদ্ভুত নিয়ন্ত্রণ বোধ চলে আসে। মনে হয় যেন পুরো পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে আছে, কোনো কিছু ভুল হওয়ার ভয় থাকে না। আচ্ছা। আর যা বললেন, নিজের জড়তা, সংকোচ বা আত্মসচেতনতা, এইসব কিছুক্ষণের জন্য পুরোপুরি চলে যায়। একেই বলা হচ্ছে আত্মবিস্মৃতি। একদম আত্মবিস্মৃতি। আমাদের ইগো বা অহং কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়,
আর সবশেষে আসে সময়ের ধারণা বদলে যাওয়াটা। ও হ্যাঁ, সময়ের রূপান্তর। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু মনে হয় যেন কয়েকটা মিনিট কেটেছে। ঠিক এই 8টা বৈশিষ্ট্য মিলেই তৈরি হয় সেই অপটিমাল এক্সপিরিয়েন্স বা শ্রেষ্ঠ অভিজ্ঞতা। আপনি শুরুতেই বলেছিলেন যে চ্যালেঞ্জ আর দক্ষতার মধ্যে একটা ভারসাম্য থাকতে হয়। আমার কাছে বইয়ের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ এই ভারসাম্যটা যদি একটু এদিক ওদিক হয় তাহলেই তো সব গন্ডগোল, তাই না? একদম। বইয়ের সবচেয়ে বিখ্যাত ডায়াগ্রামটাই হলো এই চ্যালেঞ্জ বনাম স্কিল মডেলটা। ব্যাপারটা অনেকটা একটা গ্রাফের মতো। একদিকে চ্যালেঞ্জ আর একদিকে দক্ষতা। ঠিক, একদিকে চ্যালেঞ্জের মাত্রা আর একদিকে দক্ষতার মাত্রা। যখন কোনো কাজের চ্যালেঞ্জ আমাদের দক্ষতার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন কি হয়? উদ্বেগ আর দুশ্চিন্তা তৈরি হয়। অ্যাংজাইটি। হ্যাঁ, অ্যাংজাইটি জোন। আমার নিজেরই অভিজ্ঞতা আছে গিটার শেখার শুরুতে। প্রথম দিকে এমন কঠিন একটা গান তোলার চেষ্টা করতাম যে আঙুল চলতই না। প্রচণ্ড হতাশ লাগতো, মনে হতো আমাকে দিয়ে হবে না। আর উল্টোটা হলে, মানে দক্ষতা অনেক বেশি কিন্তু চ্যালেঞ্জ একদমই কম? তখন কাজটা একঘেয়ে বা বিরক্তিকর লাগে। ধরুন আপনি গিটার বাজানোয় বেশ পারদর্শী, কিন্তু প্রতিদিন শুধু বাচ্চাদের ছড়া বাজাচ্ছেন। কয়েকদিন পরে আর গিটারটা ধরতেই ইচ্ছা করবে না। ঠিক, এটা হলো বোর্ডম জোন। চিকসেন্ট-মিহালি বলছেন, ফ্লো অবস্থাটা এই দুটোর মাঝখানে একটা সরু পথের মতো। একে বলা হয় ফ্লো চ্যানেল। তার মানে এই চ্যানেলে থাকার জন্য আমাদের সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে হবে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজের দক্ষতাও বাড়াতে হবে। ধরুন আপনি টেনিস খেলেন। যখন আপনি একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবেন, তখন একই প্রতিপক্ষের সাথে খেলতে আর মজা লাগবে না। ফ্লো অবস্থায় ফিরতে হলে আপনাকে তার চেয়ে ভালো খেলোয়াড়ের সাথে খেলতে হবে। আর তার জন্য নিজের খেলা উন্নত করতে হবে। অবশ্যই নতুন শট শিখতে হবে। অর্থাৎ ফ্লো অবস্থায় থাকতে হলে আমাদের কমফোর্ট জোন থেকে ক্রমাগত বেরিয়ে আসতে হবে। জীবনটাকে আরও জটিল ও সমৃদ্ধ করার এটাই পথ। তাহলে তো এর মানে দাঁড়ায় এই ফ্লো অবস্থাটা শুধু শিল্পী বা ক্রীড়াবিদদের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই এটা খুঁজে পাওয়া সম্ভব। একদম। বইয়ে তো শরীর, মন আর কর্মক্ষেত্রের কথা আলাদা করে বলা হয়েছে। হ্যাঁ, যেমন শারীরিক ফ্লুয়ের কথা ভাবুন। নাচ, দৌড়ানো, সাঁতার বা যোগব্যায়ামের মতো কাজে শরীর আর মন যেন এক ছন্দে চলে। প্রতিটি নড়াচড়া নিখুঁতভাবে করার একটা চ্যালেঞ্জ থাকে এবং মনোযোগও থাকে তুঙ্গে। আর মানসিক ফ্লো? মানসিক ফ্লো ও একইভাবে অর্জন করা যায়। যেমন কোনো জটিল ধাঁধা মেলানো, দাবা খেলা বা কোনো কোডিংয়ের সমস্যা সমাধান করা। এই কাজগুলোতে আমাদের মন তার সম্পূর্ণ শক্তি দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে কাজ করে। বাইরের জগৎটা তখন আর অস্তিত্বই রাখে না। কিন্তু কর্মক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? বেশিরভাগ মানুষের কাছে তো কাজ বানিয়ে একটা চাপ, একটা বোঝা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরা যাক একজন কল সেন্টারে কাজ করেন বা ডেটা এন্ট্রি করেন, যার কাজটা বেশ একঘেয়ে। তিনি কিভাবে ফ্লো খুঁজে পাবেন? আর চিকসেন্ট-মিহালি ঠিক এই জায়গাটাতেই জোর দিয়েছেন। তিনি বলছেন, যে কোনো কাজকেই উপভোগ্য করে তোলা সম্ভব যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, কাজটা কি তার চেয়েও বড় কথা হলো আমরা কাজটাকে কিভাবে নিচ্ছি। ওই ডেটা এন্ট্রির উদাহরণটাই যদি নিই, কাজটা বাইরে থেকে দেখতে একঘেয়ে লাগতেই পারে, কিন্তু যিনি কাজটা করছেন তিনি নিজের জন্য ছোট ছোট চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। যেমন আজকে আমি আগের চেয়ে দ্রুত টাইপ করব, কিন্তু একটাও ভুল হবে না। অথবা এই কাজটা আমি কত নতুন উপায়ে আরও দক্ষতার সাথে করতে পারি। আচ্ছা, মানে কাজটাকে একটা খেলার মতো করে নেওয়া। একদম। নিজের জন্য লক্ষ্য ঠিক করা এবং ফিডব্যাক খোঁজা। যখনই আমরা এটা করি, তখনই সেই একঘেয়ে কাজটাও ফ্লো অভিজ্ঞতার উৎস হতে পারে। তার মানে পরিস্থিতি নয়, আমাদের মানসিকতাই আসল। আর এখানেই তো অটোটেলিক পার্সোনালিটির ধারণাটা আসে, তাই না? ঠিক। বইয়ে এমন কিছু মানুষের কথা বলা আছে যারা যে কোনো পরিস্থিতিতেই নিজেদের জন্য আনন্দ খুঁজে নিতে পারেন। হ্যাঁ, অটোটেলিক শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। অটো মানে স্বয়ং এবং টেলস মানে লক্ষ্য। মানে যার লক্ষ্য নিজের ভেতরেই। ঠিক, যে কাজের পুরস্কার সেই কাজের বাইরে নয়, বরং কাজটি করার মধ্যেই লুকিয়ে আছে। অটোটেলিক ব্যক্তিত্বের মানুষেরা কোনো কাজ বাহ্যিক পুরস্কারের জন্য করেন না, যেমন টাকা বা খ্যাতি, বরং কাজটা করার আনন্দটাই তাদের কাছে মূল। এদেরকে যে কোনো পরিস্থিতিতে ফেলে দিলেই তারা নিজেদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে নেন। হ্যাঁ,
এবং সেসবে মনোযোগ দিয়ে মানসিক শক্তিকে কেন্দ্রীভূত করেন। ব্যাপারটা অনেকটা এরকম যে একজন পাহাড়ে চড়ছেন শুধু চূড়ায় উঠে একটা সেলফি তোলার জন্য, যা একটা বাহ্যিক লক্ষ্য, আর একজন চড়ছেন কারণ চড়ার প্রতিটা মুহূর্ত, পাথরে হাত রাখা, শ্বাস নেওয়া, এই পুরো প্রক্রিয়াটাই তার কাছে আনন্দদায়ক। পারফেক্ট উদাহরণ। দ্বিতীয়জনই তাহলে অটোটেলিক। এই ধরনের মানুষরা বাহ্যিক পরিস্থিতির দ্বারা সহজে কাবু হন না। তাদের সুখ তাদের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তার মানে এমন নয় যে তাদের জীবনে কোনো সমস্যা আসে না, বরং তারা সেই সমস্যা বা একঘেয়েমির মধ্যেও নিজেদের জন্য ফ্লো তৈরি করার পথ খুঁজে নেন। এটা সত্যি এক ধরনের মানসিক সুপার পাওয়ারের মতো। কিন্তু শুধু ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়াই কি যথেষ্ট? মানে আমি হয়তো দাবা খেলে বা রান্না করে ফ্লো পেলাম, কিন্তু দিনের শেষে যদি মনে হয় জীবনটার কোনো মানে নেই, তাহলে তো সেই আনন্দের কোনো স্থায়ী মূল্য থাকলো না। অসাধারণ একটা পয়েন্ট। আর এখানেই চিকসেন্টমিহালি আলোচনার সমাপ্তি টেনেছেন। যদি আমরা এটিকে একটি বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, তাহলে দেখব যে উনি শুধু ছোট ছোট মুহূর্তে ফ্লো অর্জনের কথা বলেই থেমে যাননি। তাহলে উনি একটি অর্থবহ জীবন গঠনের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। কেবল বিচ্ছিন্নভাবে আনন্দ পাওয়াটাই যথেষ্ট নয়, একটি পরিপূর্ণ জীবনের জন্য আমাদের একটি বড় লক্ষ্য বা লাইফ থিম থাকা প্রয়োজন। লাইফ থিম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য, এমন একটা লক্ষ্য যা আমাদের সব কাজকে একটা সূত্রে গেঁথে ফেলে। ধরুন, একজন বিজ্ঞানীর লাইফ থিম হলো ক্যান্সারের কিউর আবিষ্কার করা। আচ্ছা, তিনি হয়তো ল্যাবে কোনো একটা ছোট পরীক্ষা করতে গিয়ে ফ্লো অবস্থায় চলে গেলেন। এই অভিজ্ঞতাটা শুধু আনন্দদায়কই নয়, এটা অর্থবহ, কারণ তিনি জানেন তার এই ছোট কাজটা একটা মহৎ উদ্দেশ্যের অংশ। তার মানে যখন আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট ফ্লো অভিজ্ঞতা এই বড় লক্ষ্যের সাথে যুক্ত হয়, তখনই জীবনটা অর্থবহ হয়ে ওঠে। একদম। যখন আমাদের প্রতিদিনের কাজগুলো একটা বৃহত্তর উদ্দেশ্যের অংশ হয়ে ওঠে, তখনই জীবন প্রকৃত অর্থে অর্থবহ হয়। লেখক একেই বলেছেন দ্য মেকিং অফ মিনিং। বাহ, দারুণ একটা ধারণা। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হলো জীবনের সেরা অভিজ্ঞতাগুলো অলসভাবে বসে থাকলে আসে না। না, আসে না। এগুলো তখনই আসে যখন আমরা আমাদের শরীর বা মনকে কোনো কঠিন কিন্তু মূল্যবান কাজ সম্পন্ন করার জন্য তার চূড়ান্ত সীমায় নিয়ে যাই। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, সুখ বাইরে থেকে আসে না, আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলা সম্ভব। এটা আমাদের হাতেই আছে। একদম। আর এই পুরো আলোচনাটা একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। যদি আমাদের জীবনের গুণগত মান আমাদের সাথে কি ঘটছে তার দ্বারা নির্ধারিত না হয়ে আমরা আমাদের চেতনাকে কিভাবে ব্যাখ্যা আর পরিচালনা করছি তার দ্বারা নির্ধারিত হয়, তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আগামীকাল থেকে নিজের জীবনে এই ফ্লো অবস্থাটা তৈরি করার জন্য কোন ছোট অথচ চ্যালেঞ্জিং কাজটি বেছে নেওয়া যেতে পারে। কোনো বই পড়া শেষ করা, বা নতুন কোনো রেসিপি চেষ্টা করা, কিংবা কাজের কোনো একটা অংশকে নতুনভাবে সাজানো। এই ছোট পদক্ষেপটাই হয়তো জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার প্রথম ধাপ।